প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডক্টর নীলোফার চৌধুরী মনি। কথা বলতে চাই বর্তমান বিএনপি সরকারের বিগত 6 মাস, জুলাই গণঅভ্যুত্থান এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। মনি আপা, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন কাটছে সংসদের বাইরে? ব্যস্ততা তো থাকবেই, রাজনীতি দল, তারপরে এলাকার মানুষজনের সাথে, তারপর সংসার, সংসদ, টকশো, সবকিছু নিয়ে তো একটা আসলে সব মিলিয়েই ব্যস্ততা যায়। আমরা অনেক গল্প করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার জীবনের গল্প শুনবো, রাজনীতির গল্প শুনবো, আগামী দিনের ভাবনা শুনবো। থ্যাংক ইউ। শুরুটা রাজনীতি দিয়ে করতে চাই। আপনার শুরুর রাজনীতি কেমন ছিল, শৈশব থেকে এই রাজনীতিতে আসা? ধন্যবাদ। আসলে আমি রাজনীতিতে কখন যে ঢুকেছি আমার নিজেই জানি না, কারণ আমার বেড়ে ওঠাটা ছিল এরশাদের জামানায়। আচ্ছা। এরশাদের সময় আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি এবং বিশ্ববিদ্যালয়ে পড়ি, যে কারণে ওই অত্যাচারিত মানুষদের দেখে দেখে তখন মনে হতো যে এটার প্রতিবাদ করা উচিত। আর তার মধ্যে আমার বাবা জাতীয়তাবাদী আদর্শের মানুষ ছিলেন, জেলায় জাতীয়তাবাদী দলের রাজনীতির মানে শুরুটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে কয়েকজন মানুষ রাজনীতি করেছেন তার মধ্যে আমার বাবা একজন অন্যতম। সেইখান থেকে তো ঘর থেকে তো দেখে এসেছি অন্যায়ের প্রতিবাদ করা। তারপরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে যখন দেখতাম যে এরশাদের সময় এত টর্চার, এত কিছু, তখন আসলে মনের অজান্তেই একটা সময় হলের বাইরে, একটা সময় কলেজের বাইরে, যখন কলেজে পড়ি তখন রাজনীতির উপরে এমবার্গো ছিল, রাজনীতি করা যাবে না। তো সেইটার পরে এমবার্গোটা ছাড়লো, তারপরে আপনার বিশ্ববিদ্যালয়, এই কখন যেন আসলে মিলেমিশে একাকার হয়ে গেলাম। আপনি পড়াশোনাটাও তো রাষ্ট্রবিজ্ঞানে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে আইনে পড়াশোনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু পড়েছেন সেখানেও রাজনীতির সম্পৃক্ততা নিশ্চয়ই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতিক সম্পৃক্ততা আছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে রাজনীতি সেটার সাথে বাংলাদেশের রাজনীতি অনেকটাই মিলে না। বাংলাদেশের রাজনীতির আকাশটা সবসময় দুর্যোগের ঘনঘটা একটা থেকেই যায়, বা আমরা আমাদের সেই বয়স থেকে এই পর্যন্ত আমরা এরকমই দেখে আসছি। তো সেই হিসেবে বাংলাদেশের রাজনীতি আর রাষ্ট্রবিজ্ঞান দুই দিকের লোক। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, এরপর আবার আইনে পড়াশোনা করেছেন, আবার পিএইচডিও করেছেন ব্যতিক্রম একটা বিষয় নিয়ে। এর মধ্যে কোন পড়াশোনাটা আপনার কাছে সবচেয়ে বেশি উপযোগী মনে হয়েছে নিজের জন্য? আসলে পড়াশোনাটা আমি করেছি আমার ভেতরের ক্ষুধা থেকে। আচ্ছা। আমার মনে হয়েছে যে এটা দরকার। আমি কিন্তু কোনো নেম প্লেটে কিছু ব্যবহার করি না, অ্যাডভোকেটও ব্যবহার করি না, কারণ এটা আমি আমার মনে করি যে আমার ভেতর থেকে যে ডিমান্ডটা ছিল যে এটা আমি করব, এটা আমি করব, এটা আমি করব, এটা সম্পর্কে জানতে চাই। এর বাইরেও আমি অনেকটা পড়ালেখা করি যেটা হয়তো কোনো ডিগ্রি নেওয়া হয় নাই, আমাদেরকে করতে হয়। তো ওই জায়গায় আমি বলবো যে সব জায়গা থেকেই অনেক কিছু শিখেছি, সব জায়গাগুলো ভালো লেগেছে, সবখানেই কিছু শিখেছি, শেখার চেষ্টা করেছি, যদি আমি খুব বেশি পড়ুয়া ছাত্র না। আচ্ছা আপা, আপনার তো 2টা সন্তান। জি। আচ্ছা, 2টা সন্তানকে বড় করা, পাশাপাশি রাজনীতি করা, পরিবারের সময় দেয়া, ব্যালেন্সটা কিভাবে করেছেন আসলে? এটা একটা যুদ্ধ। এই যুদ্ধটা কেমন, আমি আসলে আপনার সামনে যেভাবে কথা বলি আমি মানুষটা ওরকমই। আমি সব কিছুতেই সত্যের মধ্যে থাকতে চাই, নিয়মের মধ্যে থাকতে চাই এবং আমার মানে মানবতার মধ্যে থাকতে চাই। এই তিনটা কিন্তু একসাথে আসলে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার জন্য অনেকটা যুদ্ধ হতো। একটা সময় আমার বাচ্চার যখন ধরেন বড়টার 6 বছর 7 বছর, ছোটটার 1-2 বছর, তখন আমি দেখলাম, হঠাৎ করে আমি আবিষ্কার করলাম, তখন আমি সংসদ সদস্য, আবিষ্কার করলাম যে আমার সন্তানরা অনেকটাই থাকতো, আমি কাজের লোকের উপর নির্ভর করতাম না, আমি দেখতাম এবং আমার নিকট আত্মীয়রা দেখতো। কিন্তু আমি যখন দেখলাম যে আমার বাচ্চা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, মানে সময়টা কম দিতে পারছেন, যেটা সীমার বাইরে, একরকম আছে না ছোট মানুষই বোঝা যায়, কিন্তু সে তর্ক করে, তাকে যে কোনো ভাবেই হোক যাদের কাছে সে থাকে তারা বুঝায় তোমার মা খুব ব্যস্ত মানুষ, তোমার মা তোমাদের সময় দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা থেকে আমি যাই করি না কেন এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি দরকার আমার বাচ্চাকে সময় দেওয়া।
এবং বাচ্চাকে সময় দিতে গিয়ে আমি চিন্তা করলাম কিভাবে আমি এই সময়গুলোকে একখানে করব। তখন আমি কেবলমাত্র টকশোতে মানে ব্রাইট অবস্থানটা রাখছি। আচ্ছা, তো আমাকে তো পড়তেও হয়। আমি তখন চিন্তা করলাম যে আমি যেখানে থাকি একটা রুমে তো আসলে অনেকগুলো টেবিল চেয়ার থাকে না। আমি আসলে একটু অলস টাইপের মানুষ, বিছানায় পড়তে বেশি পছন্দ করি। আচ্ছা, তারপর আমি ঠিক করলাম যে বিছানাটাই আমাদের একটা পৃথিবী। আমি আমার বাচ্চাদের নিয়ে বললাম যে এখানেই আমরা সব কিছু করবো, খেলবো, পড়বো। ধরেন ওদেরকে খেলনা দিয়ে ছোটটাকে, তার বড়টাকে, তার যে ইন্টারেস্টেড বইগুলো যেমন আঁকানো, যেগুলোতে সে ইন্টারেস্ট ফিল করে, সেগুলো দিয়ে আমি পড়তাম। এবং আমাকে ওটা আয়ত্ত আনতে আমার অনেক কষ্ট হয়েছে। তখন যখন বুঝতাম না, ওদেরকে কিছু লোকদেরকে পয়সা দিতাম যে ওদেরকে খাবার দোকানে নিয়ে যাও, ফাস্ট ফুডের দোকান টোকানে। তো ওরা তো ওইখানে অভ্যস্ত হয়ে গেছে, ওরা বাসায় থাকতে তখন মানে মনে করে বাইরে গেলেই খাওয়া দাওয়া পাবে, খেলতে পারবে। তো তখন আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে এবং আমি ওদেরকে বুঝতে দেইনি যে আমি ওদেরকে সময় দিতে পারছি না। লাইক আমি ধরেন কোনো টকশোতে গিয়েছি, ওদেরকে গাড়িতে রেখে দিতাম, গাড়িতে নিয়ে যেতাম, কথা বলতাম। টকশোটা যখন করতাম তখন ওরা খেলতো, খেলনা টেলনা দিতাম, একটা নিয়ন্ত্রণের চেষ্টা হ্যাঁ, তখন। বাকিটা আবার ওই যে বাংলাদেশ তো ট্রাফিকের জায়গা, ওই 1 ঘন্টা যে ট্রাফিকে থাকতাম আমি আমার মতো করে শিখাতাম বা বুঝতে দিতাম না যে এটা শেখার জন্য। এটা যেমন ধরেন কখনোই আমি ওদের সাথে কখনো, আমি এমনিও খুব কম অসত্য কথা বলি, কখনোই আমি বলি নাই যে আমি মুখ দিয়ে শিখাতে হয় নাই যে মিথ্যা বলাটা মহাপাপ। আচ্ছা, আমি তাদেরকে ইউজড করেছি। আমি এইভাবে করে আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বলবো যে এখন পরিবারকে কেমন সময় দিতে পারেন? এখন তো আপনি সরকারি দলে আছেন, এমপি হিসেবে আছেন, টকশোতে সময় দিচ্ছেন, পরিবারে সময় দিতে পারেন কেমন? এখন আসলে অতটা দিতেও হয় না। আচ্ছা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েটা 4th ইয়ারে পড়ে আর ছেলেটা A লেভেল দিবে। না, তার ছাড়াও তো আপা এই যে ধরেন আত্মীয়তা রক্ষা করার ব্যাপার হ্যাঁ, আছে, স্বাভাবিক জীবন যাপনের ব্যাপার স্বাভাবিক আছে। জীবনে একটু বিঘ্নিত হয়। আত্মীয়রাও এটা বুঝে যে আচ্ছা। আমাকে চাইলেও পাওয়া যাবে না সহজে। হ্যাঁ, আমাকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার মতো যে আসলে খুব ভালো, না আসলে এটা বুঝে নিতে হবে যে ও পারে নাই। এই এক্সকিউজটা আমি পাই। এর চেষ্টা পাশাপাশি করি। নিজেকে কেমন সময় দিতে পারেন? শরীর চর্চা, রূপ চর্চার ব্যাপার, আবার এগুলো একদমই মার্কেট পারি না। করার বিষয় আছে। ওগুলা তো যাই না এখন। এখন মাঝে মধ্যে খুব যদি জরুরি দরকার হয় তাইলে আপনার মনে করেন যে হাফ এন আওয়ার বা 1 ঘন্টা হাতে নিয়ে গেলাম। অনেক সময় দেখা গেছে যাওয়ার আগেই টাইম শেষ, মানে আচ্ছা। জ্যামে যে অবস্থা, তারপরে বলি যে না ঠিক আছে ঘুরো, ওইখানে আর যাওয়া যাবে না। তো এরকম করি, বা কাউকে দিয়ে আমি আমার অভাবটুক পূরণ করাই যে এটা একটু, আমার ছোট বোনটা, তাকে বলি যে তুই আমার এই কাপড়গুলো বানায় দে, এটা বানায় দে, এই ব্লাউজটা ওই টেইলার্সে নিয়ে যা। মানে আমি, মানুষ ঢাকায় বানায়, আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি জামালপুরে দিয়ে আসি, এই কারণে যে ওখানে আমার বোন আমার মতো করে ও ওইভাবে ডিজাইন দিয়ে যেভাবে ওকে আমি বুঝাই দিব, ও ওইটা করে রেখে দিতে পারে। যে আমার কাজটা উল্টা হয় যদিও, তারপরেও আমি স্বস্তি যে আমার কাজটা হলো। আপনি কি গান টান শোনেন? হ্যাঁ, গান শুনতে আমি খুব পছন্দ করি। গান যারা বেশি শোনে তারা তো গান যেহেতু পছন্দ করেন, গান গাইতেও নিশ্চয়ই পছন্দ করেন। গলায় ওইটা সায় দেয় না, কিন্তু মানুষ তো ম্যাক্সিমাম মানুষই বাথরুম সিঙ্গার থাকেই তো। এটা এমন কিছু না। আপনার প্রিয় গানটা কোনটা? সবচেয়ে গুনগুন করে গান সবচেয়ে বেশি সময় কোন গানটা আছে? এরকম অনেকগুলো গানই আছে প্রিয় গান। যেমন এটা যদি বলি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, যেগুলা মানে বেস্ট গানগুলো, যেগুলো শুনলে মন ভালো হয়ে যায়, বা মন খারাপের সময় আরেকটু খারাপ হয়ে যায়, কিংবা বৃষ্টির দিনে গানগুলো শুনতে খুব ভালো লাগে, ওই টাইপের গানগুলো শুনি। আপনার এই আলাপ শোনার পরে আমাদের দর্শক কিন্তু আপনার গান শুনতে চাইবে। শুনতে চাইলে দর্শককে আমি হতাশ করতেই বাধ্য হচ্ছি, কারণ আমি ওরকম গান জানি না। দর্শক মনে করুক যে আমি জানি, ওইটাই থাক। অন্তত 2-3 লাইন তো মানুষ এমনিতেও গায়, যেটা আপনি গান সবসময় দর্শকের উদ্দেশ্যে। সেটা অন্য আরেক দিন। আওয়ামী লীগের 17 বছর আপনারা নানাভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দলীয় কর্মসূচি পালন করেছেন। বিএনপির সহ বিএনপি জামাত বা যারা ছিল আওয়ামী লীগ বিরোধী যারা, তাদের উপর দিয়ে নানা রকম নির্যাতন গেছে, হামলা মামলা শিকার হয়েছে। আপনার গল্প শুনতে চাই। আপনার 17 বছর আসলে কেমন ছিল? যদি আপনি ব্যক্তি নীলোফার চৌধুরী মনির কথা জানতে চাই, আপনার বিরুদ্ধে মামলা কেমন ছিল, গ্রেফতার হয়েছেন কতবার, এই গল্পগুলো শুনতে চাই। দেখেন, 17 বছর তো অবশ্যই ভালো ছিল না কারোরই। আমার অনেক বেশি খারাপ ছিল, ভালো ছিল না।
যেমন ধরেন আমি প্রতি 2-3টা টকশোর পরেই একদিন বলতাম যে আমি জানি না এই কথা বলছি আমি নিচে ঠিক মতো যেতে পারবো কিনা। এটা আমি দুটো কারণে বলতাম। একটা কারণ হলো যে আমি যদি গুম হই, হারিয়ে যাই, জনগণ অন্তত জানলো যে ও তো এই কথাটা বলেছিল। 2 নম্বর কারণ হলো যে এই কথাটা বলি এই কারণে যে আওয়ামী লীগ সরকার কিছুটা হলেও একটু ভয় পাবে যে না ও তো বলেই ফেলছে, থাক ওরা আজকে ধরবো না। মানে যেদিন আমি বুঝতাম যে এই কথাটা তাদের বেশি এম্বার করবে, সেই তো এই অবস্থায় চলতাম। বেশ কয়েকবার আপনার অ্যারেস্ট হয়েছি, সারাদিন থানায় রেখে দিত। সংসদ সদস্য থাকার জন্য আবার হয়তো বা স্পিকারের কথা বলায় হয়তো রাতে ছাড়তো বা এরকম। অনেক নির্যাতন হয়েছি, অনেকবার মার খেয়েছি, জেলে যাওয়ার history? অনেক মামলা। জেলে গিয়ে থাকি নাই, ওরকম অ্যারেস্ট হয়েছি বেশ কয়েকবার, এবং সেই অ্যারেস্টগুলো একদম খুব ঢালাওভাবে, এত অত্যাচারিতভাবে যে একবার হাত মচকে ফেলেছে পুলিশ, একবার পায়ে বাড়ি দিয়ে পা মচকে ফেলেছে পুলিশ। তো হাতে অসংখ্য খামচির দাগ আছে, যেটা নারী পুলিশদের হাতেও তো হাতে নখ থাকে। তো এই অবস্থায় তো অনেক অনেক এই জায়গাগুলোয় টর্চারের শিকার হয়েছি। একবার ধরেন একটা টকশোতে আপনার বেনজিরকে নিয়ে কথা বলছিলাম, তখন সে র্যাবের ডিজি ছিল। হঠাৎ করে বিরতির পরে সেই টকশোতে বেনজিরকে ফোনে ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং সে আমাকে এমনভাবে থ্রেট করেছিল যে ওই জায়গাটা থেকে রাত 1-1:30 বাজে আমার বাসা পর্যন্ত প্রায় 10-12 কিলো হবে, সেইটুক আসা আমার ফ্যামিলি এবং আমরা যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে আমাদের, এবং তারপরে আমার ফ্যামিলি থেকে আমার উপর যে এক ধরনের নিষেধাজ্ঞা আসছে যে কোনোভাবেই তুমি এটা পারো না। আমার হাজব্যান্ড একবার তখন বলেই ফেললেন যে দেখো আমি খুব ভালো বাবা না, কারণ আমি টেক কেয়ার করতে পারি না, তুমি যত কাজই করো তুমি আমার চেয়ে বেটার মা হিসেবে, আমি চাই যে কোনো কিছু হলে আমি যেন মারা যাই, তুমি বেঁচে থাকো, কারণ তুমি মারা গেলে আমি বাচ্চা মানুষ করতে পারবো না, কিন্তু আমি মারা গেলে তুমি বাচ্চা মানুষ করতে পারবা, এটা আমার ধারণার মধ্যে আছে। তো ওই যে দিনগুলো গেছে, ওই সময়গুলো মধ্যে সবচেয়ে এইসব বলে 17 বছরে সবচেয়ে খারাপ স্মৃতি কোনটা আপনার? মানে খারাপ স্মৃতি বলতে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি নাড়া দেয় আপনাকে? অনেক স্মৃতি এইসব। যেমন ধরেন আমার হাজবেন্ডকে হঠাৎ করে তার কাছে চাঁদার চাইলো, এরকম চাঁদা যে আসলে ওই চাঁদাটা দেওয়ার মতো ওই মুহূর্তে আমাদের সামর্থ্য নাই। আচ্ছা, এটা কারা চাইলো? ক্যাশ টাকা। এটা শীর্ষ সন্ত্রাসীদের একজন, ওই 23 শীর্ষ সন্ত্রাসীর একজন। তারপরে চাওয়ার পরে আমি হঠাৎ দেখলাম 3 দিন আমার হাজব্যান্ড বাইরে বের হচ্ছে না। আমার কাছে একটু অবাক লাগলো। আমি যখন বাইরে যাই তখনও দেখি বাসায়, আমি যখন ফিরে আসি তখনও দেখি বাসায়। সে আমাকে বলছেও না, এবং ফোন বাজলে ধরছে না, বলে যে থাক, ধরতে দিবে না। তখন আমি একটা ফোন ধরে ফেললাম যে কে তোমাকে ফোন দেয় যে তুমি ধরো না বা কিছু, এবং দেখি ফোন বাজলে তাকায়, দেখার পরে সে একদম স্টিল হয়ে যায়, শক্ত হয়ে যায়। পরে আমি তাকে বললাম যে কে তোমার সঙ্গে এরকম করছে, বলে আমি ফোনটা কেড়ে নিয়ে ধরলাম। ধরার পরে বলে যে আপনি কে? আমি আপনি যাকে ফোন করেছেন আমি তার ওয়াইফ। বলে যে তাকে দেন, আপনি তার ফোন ধরেছেন কেন? আমি তার ফোন ধরেছি কেন, এটা কি আমি আপনাকে বলবো? ঠিক আছে, আপনি আমাকেই বলেন। তখন তারা বলল যে আপনার হাজব্যান্ডকে দেন। তো পরে আমি বললাম যে সে তো আসলে কোনো কিছু জানে না, সংসারে যা কিছু আমিই জানি, আমাকেই বলেন। তখন বলল যে ঠিক আছে, শুনতেই যখন চান আপনি এই টাকাগুলো নিয়ে এইখানে আসেন। তা আমি বললাম যে কত টাকা? সেই সময় কত 1.5 কোটি টাকার মতো বোধহয় চেয়েছে। তো আমি বললাম যে আমি যাব কোথায়, আমি টাকা কোথায় পাবো? বল যে আপনি বললেন যে। তা আমি যে ঠিক আছে, আমি আপনাকে টাকা দিব, আপনি এক কাজ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমি টাকাটা দিতে চাই, ডাকেন তাকে। তারপরে সে আমাকে বেশ গালাগালি করলো, এবং সে আমাকে থ্রেট দিয়ে বলল যে সাদা শাড়ি কিনে রাখেন। রাজনৈতিক ব্যক্তি ছিল নাকি শুধুই সন্ত্রাসী? সন্ত্রাসী, এবং ফোনে, এখন সেটা তার ফোনটা সে কিনা কে এটাও আমি বলতে পারবো না। শোনেন, পরে আমার হাজবেন্ডের অফিস ছিল পুরানা পল্টনে, অনেক ছিমছাম বড় অফিস। তো এখন সে অফিসে যায় না। তো আমি আবার বলেছিলাম যে এটা তো ডিসাইড করে গড, সৃষ্টিকর্তা যদি আমাকে সাদা শাড়ি পরায় তাহলে আমি পরবো, সেটা নিয়ে তো আপনার চিন্তা করার কোনো কথা না। আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমি এত বেশি ভয় পেয়েছিলাম
তখন আমি আমার নেত্রীকে বললাম গিয়ে, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই কথাটা বললাম যে ম্যাডাম আমি এই সমস্যা ফেস করছি। তো ম্যাডাম আমাকে খুব আন্তরিকভাবে বললেন যে তুমি এক কাজ করো, এরপরে যখন তোমাকে ফোন দিবে তুমি ওটা রেকর্ড করে, তখনকার ফোন অত এখনকার যেমন এত রেকর্ডের অপশন থাকে বা জানি, তখন ওরকম রেকর্ডও আমি বুঝতাম না। যাই হোক, সেটা না হয় শিখে নিতাম। কিন্তু আমি এসে যখন ম্যাডাম বললেন যে আমাকে দাও, তো আমি এসে যখন কথা বললাম, আমার হাজব্যান্ড এবং তার 2-1 বন্ধু বলল যে এটা আপনি দিতে যান না, তাহলে এটা বেশি রিস্ক হয়ে যাবে, এবং ম্যাডাম যখন এটা বলবে তখন এরা তো এত বেশি আন্ডারগ্রাউন্ডের লোক, তখন আরও বেশি সমস্যা হবে। আমি পরে আমাদের যে জুনিয়র ছাত্ররা, ছোট ভাইয়েরা, এদের 10টা-20টা হুন্ডা দিয়ে কয়েকদিন অফিসে পাঠালাম, যে ওই হুন্ডা দিয়ে নিয়ে যেত, গাড়ির সামনে থাকতো। এটা কয়দিন বলেন? তারপরে এটা তো খরচও লাগে, ওদের তেলের দেওয়া লাগে, ওদের খাবারের দেওয়া লাগে, এমনি কোনো পয়সা দেওয়া লাগে না, কিন্তু এটা তো লাগবে। হ্যাঁ। তারপর আপনার 50-60 লাখ টাকা হয়তো বা অফিসের ডেকোরেশনে লেগেছিল, সেটা আমরা 5 লাখ টাকা দিয়ে ছেড়ে দিয়ে আসলাম। আচ্ছা। মানে নামমাত্র ওই অফিস ওইখান থেকে দিয়ে আসলাম। এবং বুঝেনি তো, একটা অফিস রাতারাতি ছেড়ে দিলে সেইখানের ব্যবসা বাণিজ্য সবই তো আপনার ভেসে যায়, প্রভাব পড়ে। যাই হোক, এই জার্নিগুলোর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আচ্ছা, এই সময়গুলো যে আপনি বর্ণনা করছেন, কখনো কি এর মধ্যে মনে হয়েছিল যে রাজনীতি যেহেতু করি, রাজনীতির কারণে তো এত প্রেশার আসে, রাজনীতিটা ছেড়ে দিই? অনেকবার মনে হয়েছে রাজনীতি ছেড়ে দেই না, ধরেন ছেড়ে দেই, ঘোষণা দিয়ে 8-10 দিন কোথাও যাই নাই। কিন্তু পরে আবার দেখা গেছে যে এমন কিছু সংশ্লিষ্ট লাইক আমি এখন যে জার্নিটা, এখন আমি এত গালির উপর দিয়ে যাচ্ছি, এত বট বাহিনীর এই টাইমটায়, যেখানে 2/3 মেজরিটি চেয়ে বেশি বিএনপি, সেইখানে আমাকে যে বট বাহিনী এবং কিছু লোক যে যত গালি দিচ্ছে, সেটা আমি মনে করি মাঝে মাঝে কি হবে, যাদের জন্য করি এরাই তো বুঝে না। আবার ওই যে অনেকে আবার যখন বলে যে না, তুমি তো, তোমাকে কত লোক ভালোবাসে সেটা কি তুমি বুঝো? এই ভালোবাসে বলেই তো কিছু লোক, কিছু বট বাহিনী সৃষ্টি করছে যারা তোমাকে গালি দিবে, এটাই স্বাভাবিক। আপনার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ গালি দিছে, কিন্তু এত গালি দেয় নাই যত গালি আমি এখন শুনছি। যত গালির উপর দিয়ে বিএনপিকে, নট অনলি মি, বিএনপিকে যেতে হচ্ছে। তো আজকে যেমন ওই যে এখানে বসে বসেও আমি শুনছিলাম, আমি জাস্ট খালি গতকালকে এলাকায় গিয়েছি, এলাকায় একটা ওই যে টেলিভিশনের একটা 2 লাইন বলেছি, সেটার উপর একদম মনে করেন যে ঝড় বয়ে যাচ্ছে। অথচ আর চেয়ে কত বড় বড় কত কঠিন কথা বলি, তো তেমন কিছুই হয় নাই, বরং সুনামি করেছে। আমি যেটুকু বলেছি যে কেউ আমার জায়গা থেকে এটাই বলবে। আপনি কি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো সেই সময়টাতে যে রাজনীতি ছেড়ে দিচ্ছি? অনেকবারই নিয়েছি, যে বললাম না, অনেকবার নিয়েছি। কিন্তু তারপরে যখন আবার ম্যাডামের ওইখান থেকে ডাক পেতাম, তখন আবার সব ভুলে যেতাম। যখন আবার মনে করেন যে দেশের কোনো সিরিয়াস ক্রাইসিস, তখন মনে থাকতো না যে আমি কি বলেছিলাম। মনে মুখ দিয়ে তো ওরকম বলি নেই, সংকল্প, নিজের সংকল্প। তা এখন মাঝে মাঝে রাগ করে বলি যে এখন আমি আর রাজনীতি করি না, রাজনীতিই আমাকে করে। আচ্ছা, আপনি তো 2009 সালে সংসদ সদস্য ছিলেন সংরক্ষিত আসনে, এইবার 2026 সাল, এইবারও হয়েছেন। 2009 সালের নীলোফার চৌধুরী মনি আর 26-এর নীলোফার চৌধুরী মনি, দৃষ্টিভঙ্গির কি কোনো পরিবর্তন আসছে? না, বেসিক দৃষ্টিভঙ্গির তো পরিবর্তন আসবে না। বেসিক দৃষ্টিভঙ্গিটা ছিল একটা স্বপ্ন যে এই দেশের ভালো কিছু হবে, নাম্বার 1। বেসিক দৃষ্টিভঙ্গির একটা এই যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখব। আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা ওই সময় আর এই সময়ের পার্থক্য? ওই সময়টা আমি বেশি এনজয় করেছি। এই কারণে এনজয় করেছি, বিরোধী দলের ছিলাম, বিরোধী দলের এমপি কম ছিল। আসলে সংসদে বিরোধী দলই আসলে সংসদের প্রাণ, যা খুশি বলা যায় সরকারকে উদ্দেশ্য করে। আর এখন তো চাইলে ওইভাবে বলতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার, এমপি সংখ্যা অনেক বেশি, কোথায় আপনার 2/3 মেজরিটি আর কোথায় তারা। তো সেইখানে আমাদের তো একটা সিরিয়ালের একটা ব্যাপার থাকেই। তো এই জায়গাটায় আমি মনে করি যে ওই সময়টা প্রতিবাদের জায়গাটায় আমি মুখর ছিলাম। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে বিরোধী দলে থাকলে যেটা হয় যে মন খুলে কথা বলার জায়গা থাকে, কিন্তু সরকারে থাকলে যেটা হয়, হয়তো বা সরকারি দল করি আমি,
যে সেহেতু একটু ব্যালেন্স করে কথা বলতে হয়। না, আমি ব্যালেন্স করে কখনোই কথা বলি না। আপনি কি সংসদে সরকারের বিপক্ষে বলতে পারবেন যদি কোনো সিদ্ধান্ত দেখেন যে ভুল হচ্ছে? দেখেন, পারবো না এটা আমি ঠিক মানে আমি বলছি না, আমি পারবো, অবশ্যই পারবো। যদি আমি মনে করি যে এটা দেশের বাইরে কোনো কাজ হচ্ছে, যদি মনে করি সেটা খুবই সিরিয়াস, এটার বিরুদ্ধে বললে। কিন্তু যদি মনে করি এটার পক্ষে বিপক্ষে বলা না বলা একই কথা, যে এটা আপনার ধরেন 5টা কলেজ দিয়েছে, আপনার ওইখানে পেয়েছেন আর 60টা জায়গায় পায় নাই, সেখানের একটা আচ্ছা সেটা 2 দিন পরে হবে। তো এরকম এইটাও তো আপনি বিরোধী দলে থাকলে ঠিকই বলতেন। এটা বিরোধী দলে থাকলে ওই জায়গাটা আমার খালি থাকতো। এখন ওইটার তো দরকার পড়ে না, কারণ আমি তো আমার সীমিত আয়টা জানি। আর বিরোধী দলে তো আমি আয় জানি, তারপরেও আমাকে বলতে হবে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। এই তো আমি আমার সরকারি, এই জন্যই বলি যে সরকারের অনেকেই অনেক কিছু চাইলেই বলতে পারে না, কারণ আপনার কাছে টাকা আছে 10 টাকা, আপনার বাজেট আছে হলো 15 টাকা, আপনি তো এমনিই টানা হোসরার মধ্যে 5 টাকায় থাকেন। তো এটা এই জন্যই বলা যায় না, সরকারে আছি বলে বলা যায় না, এটা আমি মানে সরকারে যেহেতু আছেন আপনি সরকারের অর্থনৈতিক অবস্থা, পরিবেশ, প্রেক্ষাপট জানেন, সবকিছুই জানি, বিধায় ওই সংসার চালানোর মতো অবস্থা। সেটাই। আচ্ছা, তো সেই জায়গা থেকে একটু নারী সংসদ সদস্য নিয়ে বলি, যে আপনি যেহেতু নারী সংসদ সদস্য হিসেবে কাজ করছেন, আসলে বাংলাদেশের যে সংসদীয় অবস্থা বা প্রেক্ষাপট, এই জায়গা থেকে নারী সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগটা আসলে কেমন থাকে? আপনি আগেও যেহেতু ছিলেন, নাকি কোনো সীমাবদ্ধতা থাকে? এখানে যারা পুরুষ না, জেনারেল সিট আর সংরক্ষিত সিট, আমি নারী পুরুষ বলছি না, জেনারেল সিটে যারা, তারা একটা নির্দিষ্ট জায়গায় সব কিছুতে তারা আর্গুমেন্ট করে, কেড়ে নেয়, মানিয়ে নেয়, মেনে নেয়। এরা মনে করে যে তারা এইটুকের মালিক। এটা খুব দুঃখজনক। এটা মনে করে। আবার ওই এলাকার জনগণ তাদেরকে ভোট দেয়, যেহেতু সে প্রত্যক্ষভাবে সেখানে কাজ করবে, এটাও স্বাভাবিক, আমি এটাও বুঝি। কিন্তু একজন নারী, তার কোনো এরিয়া নাই। সে যেটা ঠিকানা দিয়েছেন সেই এরিয়ায় আপনি কাজ করতে পারবেন, কাজ করছেন। ডেভেলপমেন্টের কাজ করলে ক্ষতি তো নাই। আপনার একজন, বাংলাদেশের যে অবস্থা এমন না যে একজনই সব কিছু করতে পারে, 2-4টা এমপি থাকলেও ক্ষতি নেই কাজের যে ক্ষেত্র। তো সেইখানে আপনার ওইটা একটা আমি মনে করি যে ভীষণভাবে এইখানে নাড়া দেয়। আর দ্বিতীয় যেটা হলো, যদি আমি ওই হিসাব করি যে জনগণ সাধারণ সিটে ভোট দেয়, সাধারণ সিটরা আবার সংরক্ষিতকে ভোট দেয়, সেখানে কিন্তু আপনার অনেকটা উচ্চকক্ষের মতো। সেখানে আমি কিছুটা ব্যাপারে এনজয় করি যে একজন সংরক্ষিত আসনে যদি 6টা এমপি ভোট দেয়, তাহলে গড়ে যদি 2 লাখ ভোট পায় বা গড়ে 1 লাখ ভোট পায়, তাহলে কিন্তু সে 6 লাখ ভোটের এইখানে অধিকারী, প্রতিনিধি। এখন আমাদের জায়গাটা, আমাদের সিস্টেমটা এমন যে সিস্টেম লস করে সিস্টেম শিখতে হয়। তো আমি যদি উন্নত দেশের কথা চিন্তা করতাম, তাহলে এটা কিন্তু বেস্ট, ওটার থেকে কোনো অংশ কম না, বরং বেশি। আর সংসদে যেটা বাহ্যিকভাবে যে সংসদ আপনার লতে যেটা রেখেছে, সেটা অল আর ইকুয়াল, ওখানে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা যেখানে শুধুমাত্র ওই যে আপনার এরিয়া বেস, এইটুকুই। তাছাড়াও আপনি যখন এলাকায় যান, যেমন একজন সংসদ সদস্য সাধারণ যিনি যখন যাচ্ছেন, আলাদা একটা রেসপেক্ট পাচ্ছেন মানুষের কাছে, এবং সাধারণ মানুষ তাকে মনে করছে যে আমাদের এমপি আসছে। কিন্তু একজন নারী সংসদ সদস্য যখন যান, সেটা যেই দলেরই হোক, তখন কি আসলে সেই জায়গাটা থাকে? এটা ডিপেন্ড করে মেন টু মেন। আচ্ছা, মেন টু মেন। যেমন ধরেন, আমি যখন যাই, আমার সম্মানটা আমি মনে করি আলহামদুলিল্লাহ 10টা এমপি মন্ত্রীকে যত মানুষ না চিনে, তার চেয়ে আমাকে বেশি চিনে, তাই না? মানুষ কেন সংসদে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, যাতে তাকে 10 জন চিনবে, 10 জনের কাজ করবে। তো আমি তো ওইটুকু আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা অর্জন করেছি। তো সেইখানে তারা কিন্তু বুঝে, ভ্যালুসটা বুঝে, সাধারণ পিপল ভ্যালুস খুব ভালো বুঝে। আর কাজ করার ক্ষেত্র যদি থাকে, তাহলে তো সরাসরি তারা বিপদে পড়ে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু বিপদে পড়েই আসছে। হয় তার রাস্তা, না হয় তার খাল, না হয় তার ক্ষেতের সমস্যা হচ্ছে, না হয় তার তেলের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, তার অন্যান্য অনেক সমস্যা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে, এইসব। তো এই কাজগুলো তো আমরাও করতে পারি। যখন সে বুঝে যে তার সংসদ সদস্যটা ওরকম না,
আর এখানে আমলাতান্ত্রিকভাবে কিছু জটিলতা থাকে। আমলারাও বুঝে যে কার কার কথায় কয়টা কাজ হবে, কার কথায় হবে না, রাইট। সেখানে তারা ওইভাবে হিসাব করে। একজন কম শিক্ষিত এমপির সাথে কথা বলতে তারা যে হিসাবটা করে, তার চেয়ে অনেক বেশি হিসাব করে একজন শিক্ষিত, সচেতন এবং জনগণের দ্বারা সমাদৃত একজন মানুষের সাথে কথা বলতে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি যে 2টা বা 3টা আসন মিলিয়েতে একটা নারী আসন হচ্ছে, নারী আসন থাকে। তো এই 2-3টা আসনের তো আবার আলাদা আলাদা সদস্য আছে, সেই জায়গায় তাদের সাথে আপনার নারী সংসদ সদস্য যারা, তাদের কোনো কনফ্লিক্ট হয় কিনা? এটা কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু, যেমন ধরেন আমার এরিয়ায় যিনি, তার সাথে আমার এমনিতেই সম্পর্ক খুব একটা যে ভালো আমি বলবো না। আচ্ছা, সে তার মতো, আমি আমার মতো। আমি ওইখানে স্থানীয় হিসেবে তার চেয়ে কোনো অংশেই কম না। এখানে স্থানীয়রও একটা ব্যাপার থাকে। আচ্ছা, হ্যাঁ, তো দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেহেতু নির্বাচন করার স্বপ্ন দেখি এখনো প্রতিনিয়ত, তা আমি আমার ওই আসনটাতেই কাজ করি বেশি। আচ্ছা। কিন্তু আপনি চেষ্টা তো করি। বিগত 17 বছরে নানা রকম নির্যাতনের কথা বললেন, হামলার কথা বললেন, গ্রেফতারের কথা বলেছেন। তো এই জায়গা থেকে দলের জন্য নিশ্চয়ই আপনি ত্যাগ করেছেন, যেটা আপনি বলছেন। সেই জায়গা থেকে এর আগে যেহেতু আপনি সংসদ সদস্য ছিলেন, এইবার তো আপনি সরাসরি মনোনয়ন পেতে পারতেন। এটা আসলে দেখেন, আমি তো অনেকের মতো হতে পারি না। অনেকেই বিট্রে করে চলে গিয়েছে, চলে গিয়ে ইলেকশন করেছে, তার মধ্যে কেউ কেউ পাশও করেছে, তার অনেক কথা বলে। আমি এই দলেই আমার জন্ম, এই দলেই আমি কাজ করেছি, এই দলের বাইরে আমি কিছু চিন্তা করি না। বাবা মা তো সব সন্তানদের এক চোখে দেখে না, যদিও বলে যে সবাই এক চোখে, কাউকে না কাউকে দেখবেন একটু বেশি চোখে দেখে, অন্য হিসাব করে। মানে আপনি বিএনপির কাছে বৈষম্যের শিকার? হতে পারে, হিসাব করে, তারা হিসাব করেছে, আমার চেয়ে তাদের বুদ্ধি বেশি হতে পারে। তারা মনে করেছে আমাকে দিয়ে কিছু হবে না হয়তো, এটা তাদের মনে করা। জনগণ কি মনে করেছে এটা জনগণই জানে। তো আমি মাঠে ছিলাম, মাঠে নেমেছি, তখন আমি দেখেছি জনগণের যে উৎফুল্লতা, এখনও আমি দেখি জনগণের যে উৎফুল্লতা। আমি আমাকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ বলি, এবং বাকিটুকু আমি বলি আল্লাহ ভরসা। তারপরে নির্বাচনের সময় যখন দেখলাম, আপনি তো প্রত্যাশা করেছিলেন যে আপনাকে মনোনয়ন দেয়া হবে, যখন আপনাকে দেয়া হলো না, তখন দলের সাথে আপনার কেমন কথা হচ্ছিল বা কি বলছিল? আমি কয়েকদিন রাগ করে কষ্ট পেয়ে ঘরে ছিলাম, অস্বীকার করব না। তারপরে যখন আমার মনে হলো যে আমি যদি আমার এলাকায় কাজ করতে যাই, তাহলে আমার প্রতিদ্বন্দ্বী যিনি মনোনয়ন যাকে দেওয়া হলো, উনি হয়তো বা আমার নামে এসে বলতে পারে যে আমি তার বিপক্ষে কাজ করছি বা কিছু। আমি আমার এলাকায় না গিয়ে শুধু ভোট দিতে গিয়েছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার এলাকায় কাজ করলাম 17-তে। আমার বিএনপির জন্য কাজ করা দিয়ে কথা। আর আমার যত লোক আমার সাথে কাজ করতো এলাকায়, তাদের সবাইকে বললাম যে এটা আমরা তো রাজনীতি করি ধানের শীষের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তো তাদের দিকে, তাদেরকে প্রাইম মিনিস্টার হতে গেলে, তাদেরকে সরকারে আসতে গেলে এমপিকে পাশ করাতে হবে। আচ্ছা, তো সেই হিসেবে এলাকায় সবাইকে বলে দেওয়া যে ধানের শীষে ভোটের বিকল্প হতে পারে না। তখন স্যাক্রিফাইসটা করলেন? স্যাক্রিফাইস তো করতেই হবে। স্যাক্রিফাইস ছাড়া আসলে পৃথিবীটা এমন, জানেন যে পৃথিবীটা সংগ্রামের জন্য মানুষের সৃষ্টি হয়। সংগ্রাম যতক্ষণ করতে পারে ততক্ষণ টিকে থাকে, সংগ্রাম শেষ জীবন থেকে চলে যেতে হয়। তো আমি এটাকে যে মেনে নিবে, মনে নিবে, তার অত কষ্ট থাকার কথা না। আচ্ছা, এখন তো ক্ষমতায় বিএনপি। এখন আগে বিভিন্ন রকম অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। এখনকার অভিযোগের কথাগুলো যদি বলি, আপনি নিশ্চয় গণমাধ্যমের নিউজেও দেখেছেন, চাঁদাবাজির অভিযোগ আসছে ধীরে ধীরে। এছাড়া দলীয় নিয়োগের ব্যাপার, ক্ষমতার অপব্যবহার, এই অভিযোগগুলো যখন আসে, সত্য মিথ্যার কথা বলছি না, তখন আপনি বিব্রত হন কিনা? দেখেন, এটা তো বিব্রত হওয়ার মতো কথাই। বিব্রত হওয়ার কথা বললে তো বিব্রত হতেই হয়। তবে যা বলে সব ক্ষেত্রে যে সত্য তাও না, অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে বলে। আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের মানুষগুলো, আমরা বাড়িয়ে বলে মানে কিছু তো ঘটে। আমি বলবো না যে কিছুই ঘটে না। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, আমরা শয়তানও না। আমাদের কখনো আমাদের মন ভালো থাকলে ভালো কাজ করি, মন মন্দ থাকলে মন্দ কাজ করি। তো সেইটা আমি সংখ্যাগরিষ্ঠতার কথা বলছি। এক্সাম্পল হয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। দেখা গেল একটা তিল হয়েছে, ওটাকে আপনি তাল বানালেন, এবং এই তাল বানানোর জুড়ি নেই বর্তমানে কিন্তু অনেকের। যেমন রাজনৈতিক দলগুলোর, তেমন পত্রিকা অফিসগুলোর। আমি তার মানে সব ঢালাওভাবে বলছি না,
আমি ম্যাক্সিমাম নিয়ে কথা বলছি। যেমন ধরেন একজন রাজনৈতিক নেতা পচে গেলে একটা জাতি পচে যায়, একটা সাংবাদিক পচে গেলে, হলুদ হয়ে গেলে, সেটা কিন্তু একটা দেশের মধ্যে বেশ কয়েকটা জাতি থাকে, একটা দেশ নষ্ট হয়ে যায়। তা আমি সেই জায়গা থেকে কথা বলছি যে এটা অসত্য আমি তাও বলছি না, কিন্তু যত বলে তত না। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ, যারা আওয়ামী লীগ বিরোধী যারা ছিলেন, বিএনপি জামাত বা যারা ছিলেন আপনারা, তারা সবসময় একটা অভিযোগ করছিলেন যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের যে ব্যবহার, সব জায়গায় দলীয় লোকজন বসানোর অভিযোগটা আপনি করেছিলেন, সমালোচনা করেছেন। এখনও কিন্তু একই রকম অভিযোগ আসছে, বিশেষ করে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বলেন বা বিভিন্ন জায়গায় বিএনপি তাদের দলীয় লোকগুলো বসাচ্ছে, প্রশাসনের জায়গাগুলোতে অভিযোগগুলো আসা শুরু হচ্ছে। কি বলবেন আসলে? দেখেন, দলীয় লোক বলতে বাংলাদেশ ব্যাংক বললেন আপনি, সেই ভদ্রলোকের কিন্তু কোনো বিএনপিতে পদপদবি নাই। বিএনপি মনা হতেই পারে, মনা এক জিনিস, আপনি সরাসরি রাজনীতি করা এক জিনিস। আপনি আর যেটা প্রশাসক, যদি আমি বলি, আপনি যেটা বলতে চেয়েছেন পারেন নাই, সেইখানে দেখেন কিছুদিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। বিএনপি ভীষণ অস্থিতিশীল পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। দেশের অবস্থা যে এখন স্থিতিশীল সম্পন্ন হয়েছে সেটাও বলা যায় না। এই সময় আপনার অন্য কাউকে বিশ্বাস করে তাদেরকে বসালে বিএনপি যেটা চায়, যেটা টার্গেট, সেটা ফুলফিল নাও হতে পারে। যে রাষ্ট্রের মঙ্গল না হয়ে যে অমঙ্গল হবে না, সে যে বিপক্ষে চরমভাবে কাজ করবে না এমন তো না। সেই জায়গা থেকে চিন্তা করে হয়তো সরকার কিছুটা করেছে। তবে নগ্ন আওয়ামী লীগ যেভাবে নগ্ন, আপনার আওয়ামী লীগের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন বলেছিলেন যে অজু করে কোরআন শরীফ নিয়ে কসম কেটে তোমাদের বলতে হবে যে টাকা খাও, যাই খাও, নিজের দলের লোকদেরকে চাকরি দিবা। তো ওরকম কিন্তু বিএনপি বলে না। বিএনপি রিটেনে পাশ করে আসো, তারপরে যা প্রাইমারি আছে সব পাশ করে আসো, তখন হয়তো দু একজনকে বলতে পারে, সেটাকে যোগ্যতাটা দেখছে। যেমন ধরেন যে এসএসসি রেজাল্ট আউট হয়েছে, যোগ্যতার পরিমাপ করেছে। অন্য সময়ের মতো কিন্তু বলে নাই যে যেভাবেই হোক পাশের সংখ্যা এত % থাকতে হবে, 98% থাকতে হবে, সেটা কিন্তু বলে নাই। যে একটা স্থবিরতা থেকে টেনে তুলতে যে টাইমটুক লাগে সেটা করছে বিএনপি, আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, আপনার চোখে জুলাই শুনতে চাই খুব অল্প কথায়। আপনার চোখে জুলাই আসলে কি ছিল? গণ অভ্যুত্থান, বিপ্লব, নাকি শুধু সরকার পতন? দেখেন, জুলাই হচ্ছে একটা গণ অভ্যুত্থান আমার চোখে। আচ্ছা, কারণ এখানে আপামর জনগণ সবাই নেমেছিল। গণ অভ্যুত্থানে প্রথমে যে টার্গেট দিয়েছিল, প্রথমে কোটা দিয়ে শুরু করেছিল ছাত্ররা, সেটা কোটার পরে তারা এক দফায় গিয়েছিল। আর আমাদের তো আগে থেকেই এক দফা ছিল। হ্যাঁ, বিএনপি বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, তাদের তো এক দফা আগে থেকেই ছিল। তো সেই এক দফা সবার যখন মিলে গেল, তখন তখন যখন দেশে এই গণঅভ্যুত্থানটা হলো, এতে অনেকের প্রাণ গেল, অনেকেই আহত হলো, অনেকেই পঙ্গু হলো। এই যে এত ক্ষতি রাষ্ট্রের হয়ে গেল, বিনিময়ে একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। এটাকে আমি এক কথায় গণঅভ্যুত্থান বলতে চাই। এবং এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, বিশেষ শ্রদ্ধা। আপনি ওই যে স্নাইপার নিয়ে যে একটা বক্তব্য দিয়েছিলেন গণঅভ্যুত্থানে, এটা একটু আপনার কাছে জানতে চাই, একটু স্পষ্ট করে। আমি এটা নিয়ে আসলে তেমন কিছুই বলি নাই। আমি জাস্ট আমার প্রতিপক্ষে যে বসেছিলেন তার কাছ থেকে আমি জানার জন্য একটা প্রশ্ন থ্রো করেছিলাম, আর কিছুই না। এখন উনি প্রশ্নটাকে নিতে পারেন নাই বা নেন নাই, বা ওটা মনে করেন নাই হয়তো। এমন অনেক হয়, আমাদেরও অনেক সময় আমরা অনেক কথা ফেলে দিই। আপনার কাছে এতগুলো উত্তর দেওয়া যায় না। স্নাইপার পুলিশ ব্যবহার করেছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি এটাই তো জানতে চাই যে পুলিশ ব্যবহার করেছিল কিনা। তো পুলিশের কাছে যদি নেপথ্যে থাকে, পুলিশ তো ওপেনে এটা স্বীকার করে নাই, ওপেন স্বীকার করে নাই যে পুলিশ কখনো ব্যবহার করেছিল, বিষয়ও না। আমি এইটাই জানতে চেয়েছিলাম, এটা আমার কিউরিওসিটি থেকে বলেছিলাম। আমার বিশ্বাসটা শোনেন, বিশ্বাস যত দিন যাবে তত আরো ক্লিয়ার হবে। যেটা ইউনূস সাহেব বলছিলেন যে মেটিকুলাস ডিজাইন, তো মেটিকুলাস ডিজাইনটা কি, এটা আমি আসলে অনেক কিছু সামনে ঘটে, সামনের পিছনে যা থাকে আমরা চোখে দেখি না। এটা সত্যিকার অনুসন্ধান যারা করে তারা এই জিনিসগুলো জানতে চায়। দেখবেন একটা বাচ্চা জন্মের পরে যখন 1-1.5 বছর হয়, মুখে কথা ফুটে, তখন অনেক কথা বলে, প্রশ্ন করে, কথায় কথায় এটা কি, এটা হলে কি হয়, ওটা হলে কি হয়। এই জিনিসগুলো, এইটার যে কোনো যুদ্ধ, যে কোনো অভ্যুত্থান, যে কোনো বিপ্লবের অনেক প্রশ্ন থেকে যাবে, অনেক প্রশ্ন থাকে।
আমি এটাই বলছিলাম। আমার সেদিন জানার কথা, যাকে আমি প্রশ্ন করেছিলাম সে আমাকে উত্তর দেয় নাই। আর অনেকটা বলতে পারেন যে উপস্থাপিকার একটা হাত ছিল প্রভোগ করার মতো। সে যেভাবে বলেছিল সেইভাবে জিনিসটা আমি আসলে বলতে চাইনি। আমার প্রশ্নটা ছিল যে কারা, অনেকেই তো দেখেন বাচ্চা ছাদে খেলছে, সে গুলি খেয়ে মারা গেল। জানালায় মানুষ দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে, সে গুলি খেয়ে মারা গেল। উপর থেকে গুলি করছে, ছাদে বসে গুলি করছে। তো এটা সন্ত্রাসীদের কার্যক্রম, এটা আমরা বুঝি। কিন্তু সন্ত্রাসীদেরও তো একটা রং থাকে, যে এটা কি রং, এটা আওয়ামী লীগ, এটা আওয়ামী সন্ত্রাসী, এটা পুলিশ র্যাব, এটা কোনো বিদেশি সন্ত্রাসী কিনা, কোনো বাইরে থেকে আসছে কিনা। জাস্ট আমি এই প্রশ্নটা এরকম করে থ্রো করছিলাম যে তারা আমাকে একটা সুন্দর উত্তর দিবে, বাট আমি উত্তর পাইনি। আপনার কথার দ্বারা এরকম হয় কিনা যে আসলে আমার আওয়ামী লীগকে কথার দ্বারা নরমালাইজ এরকম করা, হয় যে না। আওয়ামী লীগ এটা করে নাই বা করেছে, আওয়ামী লীগ এই করবে না সন্দেহটা কেন? ঢোকানো। আওয়ামী লীগ তো ওপেন, এখানে আওয়ামী লীগ তো ওপেনই ছিল। আমার প্রশ্নটা এরকম ছিল যে, প্রশ্নটা আমার কিউরিসিটিটা এমন ছিল যে এর সাথে আরো কেউ ছিল কিনা। আচ্ছা। এই ডিজাইনটা, এই যে মেটিকুলাস ডিজাইন বলছে, তারপরে এর সাথে আর কারা ছিল, আচ্ছা, এটাই আমি জানতে চেয়েছিলাম, আর কিছু না। আওয়ামী লীগ তো মাস্ট, এটা তো ওপেন সিক্রেট। আওয়ামী লীগ বললেও তো হবে না, এটা তো আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল। এটা তো সব পাড়া মহল্লায় মহল্লায় ছিল, অত্যাচার করেছে, মেরেছে, খুন করেছে, আহত করেছে। এটা তো তারা ছিলই। তাদের সঙ্গে আর কারা কারা ছিল? আচ্ছা, ওই সময়টা তো জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে যারা নেতৃত্বের জায়গায় ছিল, প্রথম সারিতে আর কি, বিশেষ করে সমন্বয়ক যারা ছিলেন, এখন তারা এনসিপিতে আছেন। এক সময় যারা আপনাদের সহযোদ্ধা ছিল জুলাই গণ অভ্যুত্থানে, এখন তারা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, বিষয়টা উপভোগ কেমন করছেন? দেখেন, এটাই তো স্বাভাবিক। একটা বাবা যখন সন্তান জন্ম দেয়, একটা মা দুইজন সন্তান তিনজন সন্তান যখন হয়, একসঙ্গে যখন জড়াজড়ি করে বড় হয়, তখন একটা সম্পর্ক থাকে। বাবা মার বৃদ্ধ বয়সে যখন সন্তানের জায়গা জমি ভাগ করার সম্পর্ক হয়, তখন একরকম সম্পর্ক থাকে। সেই ভাগ বাটোয়ারায় হয়তো কেউ কারো মুখও দেখে না, এমন হতে পারে। তো এটা স্বাভাবিক, অতি স্বাভাবিক। তারা এখন বিরোধী দল, আমরা সরকারি দল। তারা আমাদের চুলচেরা হিসাব করবে, বিশ্লেষণ করবে, প্রশ্ন করবে, ভয় দেখাবে, এটাই স্বাভাবিক। এটাই রাজনীতি, এটাই সংসদের সৌন্দর্য। বিরোধী দল যদিও বলছেন, আমি এনসিপির কথা নির্দিষ্ট করে বলতে চাই, যেহেতু তাদের দিয়ে কথা শুরু করেছি। তরুণ রাজনীতিবিদ হিসেবে তাদেরকে কিভাবে দেখছেন আপনি? আমি তাদেরকে, ধরেন 24-এ তাদেরকে আমি ভীষণ বড় করে দেখেছিলাম। আমি আর তাদের প্রতি আশাটা ছিল আসমুদ্র হিমাচল, যে আমরা যা পারি নাই তারা এটা করে দেখাবে। কিন্তু দিন যত গিয়েছে তত স্থিমিত হয়েছে আমার মানে চাওয়াটা, যে আসলে স্থিমিত হওয়াটাই স্বাভাবিক। তারা তো আমাদেরই সন্তান। আমরা যদি ভালো কাজ না করতে পারি, তারা এত ভালো কাজ কিভাবে করবে? এটাও একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে তারা পারত, তাদের তো কোনো পিস্টান ছিল না। আমাদের যেমন সংসার আছে, বাবা মা আছে, কামাই রোজগার করার সমস্যা আছে, এগুলা। কিন্তু তাদের তো ওই ধরনের তখন অনেক কিছু হয় না। আপনি যেটা জানতে একটু স্পষ্ট করবেন। তারা তাদের সততার জায়গায় সততাকে স্খলন করেছে। এবং দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেন, তখন বলেছিল যে ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি সেখান থেকে বের হয়েছিল। সেটা যত শক্তিশালী ছিল, আমরা মাঝে মাঝে বলি একজন জীবিত জিয়ার চেয়ে একজন মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তো এটা কিন্তু তার সততার জয়। নিশ্চয়। ঠিক তেমনি আপনার আমরা ওদের কাছে এরকম আশা করেছিলাম। তো আশা যখন ভঙ্গ হয়, মানুষ কিন্তু তখন আশাহত হয় বা মন খারাপ হয় যে এই দেশের আর কি হবে, কতটুকু হবে। নাকি বিষয়টা এমন যে তারা একটা রাজনৈতিক দল করেছে, এই কারণে আসলে না, তারা রাজনৈতিক দল। আমি বিশেষ করে মনে প্রাণে চাই বাংলাদেশে 3-4টা রাজনৈতিক দল সমানে সমান থাকুক। রাইট। যে এই যে একটা ফ্যাসিস্ট চলে গেছে, একটা শূন্য স্থানের সৃষ্টি হয়েছে। আরও যদি এরকম আমাদের মতো ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আরও 2-4টা ওরকম যদি শেয়ান হয়, তাহলে কিন্তু আপনার রাজনীতি করতে আলাদা একটা মজা থাকে এবং গণতন্ত্র শক্তিশালী হয়। সাধারণ মানুষ তখন বেছে নিতে পারে। তা আমি চাই যে ওই নামকো আস্তে দল হোক, এটা আমি চাই না। দল যেন দলের মতো হয়। আচ্ছা, এনসিপি বিষয়ে আরেকটা শেষ প্রশ্ন করতে চাই। গত 1.5 বছরে এনসিপি প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত এনসিপির সবচেয়ে ভালো লেগেছে আপনার কোন কাজটা এবং সবচেয়ে খারাপ লেগেছে কোন কাজটা? এটা আসলে এক কথায় বলাটা আমি
এই 1.5 বছরে আপনার আশাহত হয়েছে বলছেন, আশাহত হয়েছেন, তো আশাহত হলেও একসাথে যেহেতু কাজ করে আসছেন, আন্দোলন করেছেন, কিছু তো ভালো থাকে। তাদের নৈতিকতার স্খলনটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ লেগেছে। আর ধরেন এনসিপি চেষ্টা করছে, সে লেগে থাকছে, সে রাজনীতি করবে, চেষ্টা করছে। এইটা আমার কাছে এনসিপি যখন আপনার কথা বলছে যে তাদের কাছে রাজনৈতিক প্রেক্ষাপটে যখন জামাতের বিরোধিতা করছে তখন ভালো লাগছে ওই সময়টায়, কিন্তু তারপরে যখন আবার দেখছি তারা একাকার হয়ে মিলেমিশে যাচ্ছে তখন আবার খারাপ লাগছে। এরকম একটা রাজনৈতিক দলের মাত্র তো শুরু, তো শুরুর সঙ্গে আমার ওরকম নাই যে কি ভালো লাগবে কি লাগবে না। এখন যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনের পর থেকে বিশেষ করে জামাত, এনসিপি অর্থাৎ বিরোধী দল যারা আছে তাদের সমালোচনাটা এত বেশি আপনারা করছেন, যেখানে আওয়ামী লীগের সমালোচনাটা ক্ষীণ হয়ে যাচ্ছে। এতে করে এর ফলাফলটা আসলে কি হতে পারে? সাথে এটাও প্রশ্ন যে আপনাদের এখন প্রধান প্রতিপক্ষ কি জামাত, এনসিপি নাকি আওয়ামী লীগ? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, মাঠে থাকলে শেয়ানে শেয়ান। আওয়ামী লীগ যখন মাঠে ছিল, আমরা কাউন্ট করেছি, আমাদেরকে কাউন্ট করেছে। আওয়ামী লীগ এখন মাঠে নাই, পালিয়ে আছে। আমি কাপুরুষতা মনে করি যারা পালিয়ে থাকে তাদের সম্পর্কে ওরকম কিছু বলা অকারণে, যেটা আওয়ামী লীগ 15.5 বছর করেছে। সংসদে আমরা নাই, শুরুতেই আমাদেরকে গালাগালি, মধ্যে আমাদের গালাগালি, শেষেও। বাট এটাকে আমি খুব অপছন্দ করি। এই কারণে আওয়ামী লীগকে যে আমরা ছেড়ে দিয়েছি তা কিন্তু না। আওয়ামী লীগ মাঠে নাই, তার রাজনীতি স্থগিত, তার রাজনীতি বিচারাধীন। সেটা নিয়ে আমার এখন কি বলবো? এখন আমার বিরোধী দল জামাত, এনসিপি, আমার কথা বললে তাদের নিয়েই তো কথা বলতে হবে। আমি এইটুকু যে উপস্থিতি নিয়ে কথা বলাটা জরুরি আমি মনে করি। আর অনুপস্থিতি তাদের অবশ্যই বিচার হবে। বিচার যদি না হয় তাহলে তখন কথা বলবো। যেটা এখন আপনি আন্ডারগ্রাউন্ডের মানুষ নিয়ে আপনি কিভাবে আপনি ওভারগ্রাউন্ডে নিয়ে আসবেন? আমি এই জন্যই এদের নিয়ে আমি ওরকম কথা বলি না। আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছি। আবার যখন আওয়ামী লীগ মাঠে নামবে, যদি নামে, তাহলে তখন সবচেয়ে বেশি কথা বলবো। এখন তো সে মাঠেই নাই, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তারপরে তার সম্পর্কে কথা বলতে হবে। আচ্ছা, আপনি তো দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী কর্মী ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছেন। আওয়ামী লীগ নাই এখন। ফ্যাসিবাদ মানে তো শুধু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। এখন কি মনে হয় যে ফ্যাসিবাদ পুরোপুরি বিলোপ হয়ে গেছে বাংলাদেশ থেকে? পুরোপুরি বিলোপ কি? এটা এমন জিনিস, মানুষের মন ভীষণ রহস্যজনক। সুযোগ পেলেই অনেক কিছু করে, সুযোগ না পেলে করতে পারে না। তো ফ্যাসিবাদ যেটা ছিল সেটার হয়তো বা মেন্টালিটি অনেকের মধ্যে আছে, অনেকেই রং বদলিয়েছে, কিন্তু তাদের ভেতরের অবস্থানটা তো ওরকমই আছে। তো এটা আসলে সুযোগ আসার পরে কেউ যদি এটা অ্যাপ্লাই না করে তাহলে বলবো যে বিলুপ্ত হয়েছে। তো সুযোগ আসার পরে যদি অ্যাপ্লাই করে তাহলে আমি বলবো না যে বিলুপ্ত হয়েছে। মানে যেই বিষয়গুলো আসলে ফ্যাসিবাদকে মানে যারা ফ্যাসিবাদ হতে চায় তাদেরকে ফ্যাসিবাদী বানাতে সাহায্য করে, সেই জিনিসগুলো যদি বাংলাদেশে থেকে যায় বা তাতে তো ওই সুযোগটা আরো থেকে যায়, চাইলে যে কেউ হতে পারবে। সেই জায়গা থেকে আর কি আমার প্রশ্ন ছিল যে সেই ব্যবস্থাগুলো কি পরিবর্তন হওয়া উচিত কিনা বা আছে কিনা। ব্যবস্থা তো শোনেন, মাত্র 6 মাস হচ্ছে ইলেকটেড সরকার আসছে। এর আগে ইন্টারিম সরকার ছিল, কিছুই ওরকম করেন নাই। তো ইলেকটেড সরকার আসার পরে বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশটাকে তোলার চেষ্টা করছে সব দিক দিয়ে, একটু করে। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, সেখানেও চেষ্টা করছে যে ফ্যাসিবাদের বিলুপ্ত যাতে হয়, সেটার জন্য সময় লাগবে। আওয়ামী লীগ ফেরার প্রশ্নে আপনি কি ভাবেন? আসলে আওয়ামী লীগের বিচার নিশ্চয়ই চান, বিচারের পরে তাদের রাজনীতিতে স্বাভাবিকভাবে ফেরার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, বিচারের প্রতি আমার শ্রদ্ধা আছে। আচ্ছা, বিচার বিভাগ এটা নিজেই ডিসিশন নেবে। বিচার বিভাগ যদি তাদেরকে শর্ত সাপেক্ষ বা শর্তহীন যদি কাজ করার সুযোগ দেয়, আমি সেটাতেও অবাক হব না। আর বিচার বিভাগ যদি তার যুক্তি তর্কের মাধ্যমে, যদি তার আইনের মাধ্যমে যদি বন্ধ করে, সেটা বিচার বিভাগের এখতিয়ার। এমনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনার চাওয়া কি? আমি যখন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আমি জামাতের পক্ষে ছিলাম। আচ্ছা, আমি যে কোনো রাজনীতিক, আপনার পাপকে ঘৃণা করো, পাপীকে না। আওয়ামী লীগের যে পাপগুলো আছে, পাপিষ্টগুলো আছে, সেগুলোকে আমি মনে প্রাণে আমি অপছন্দ করি। কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগ তো কোনো না, আওয়ামী লীগ তো একটা নাম। আপনি আওয়ামী লীগের এই নামটাকে একসময় বাকশাল বানিয়েছিল শেখ মুজিব। আচ্ছা,
তো নামটাকে আপনি যে নামে ডাকেন, সেটা যদি আপনার কার্যক্রম যদি ভালো হয়, কার্যক্রমের যদি সুযোগ দেয়, সেখানে আমার কিছু বলার নাই। আচ্ছা, স্নাইপার নিয়ে একটা কথা বলছিলেন, তারপরে পাশাপাশি আরেকটা বিতর্ক কিন্তু ওই কাছাকাছি সময়ে ছিল, জাকাত ফিতরার যে বিষয়টা। আমার কথাগুলোকে ভুলভাবে ফটোকাট করা হয়। হ্যাঁ, ওই সময় বলা হয়েছিল জাকাত ফিতরাও চাঁদাবাজি যে আমাকে বলছিল, সে বলছিল যে আপনারা চাঁদাবাজ। আচ্ছা। তা আমি বলেছিলাম যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি হওয়ার পরে ধরেন আপনি বা আমি চাঁদাবাজ, আমার শাস্তি হলো, আমি শাস্তি করার পরে আমি চাঁদাবাজি ছেড়েও দিয়েছি, আমার শাস্তি হয়েছে, শাস্তি ভোগ করেছি। তারপরে কিন্তু আমার কিন্তু ওইখানে শাস্তি আমি ভোগ করেছি। বাট জাকাতটা তো হচ্ছে ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে ধনীরা গরিবদেরকে জাকাত দিবে, এটা ধনীদের দায়িত্ব, আর গরিবের হচ্ছে অধিকার। তো গরিবের অধিকার, এটা কিন্তু ধনীর অধিকার না। কিন্তু এটার জন্য কিন্তু কোনো আইন নাই। ধনী যদি ওটা খেয়ে ফেলে, এটার জন্য কিন্তু আইন নাই। আমি বলেছিলাম কোনো একটা দলকে যে তারা তো দেশি বিদেশি জাকাত নিয়ে নিজেরাই খায়, এটা তাদের উপর বর্তায় না। আপনি যখন আপনার হাত পা আছে, আপনি ভালো ইনকাম করেন, আপনি নিজে গাড়ি হাঁকান, আপনার নিজের বাড়ি আছে, আপনার জন্য কিন্তু জাকাতটা হারাম, হালাল না। আমি ওই কথাটাই বলেছি, যারা জাকাত খায় A to Z, আমি তাদের উদ্দেশ্যে বলেছি। রূপক অর্থে আসছে যারা জাকাত আপনার জন্য না, জাকাত আপনার হয়তো পিয়নের জন্য হতে পারে, আচ্ছা, আপনার বাসার কাজের মেয়েটার জন্য হতে পারে, সেই জাকাতটা আপনি খাচ্ছেন। মূলত ওই রাজনৈতিক দল, আমি ওই কথাটা বলেছি, রাজনৈতিক দলের রাজনৈতিক দলের A to Z জাকাতের উপর চলে সামগ্রিকভাবে, এবং তাদের পরিবার চলে। আমি জানি তারা একটা গাড়ি ব্যবহার করে, সেটা সেই চাঁদার উপর চলে। মানুষ চাঁদা দেয় কিসের? আপনি যখন দিবেন কোনো দলকে বা কিছু, আপনার একটা জাকাত থেকেই কিন্তু এটা দিবেন। এটাই কিন্তু স্বাভাবিক যে আমার জন্য এই বছর 2 লাখ টাকা আসছে, আমি 1.5 লাখ টাকা অমুককে দিলাম, 1.5 লাখ টাকা গরিব মানুষকে দিলাম, আমি কিন্তু ওইটাই হিসাব করব। তো প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু তার জাকাতটা ওইভাবে দেয়। আপনি জাকাত ধরেন, আর বিদেশিরাও কিন্তু দেয়। সেটা কি? চ্যারিটিকে ওটা কি দেয়? তার অনেক ইনকাম, ওইখান থেকে একটা অংশ দেয়। ঠিক আছে, চ্যারিটিকে দিলে উন্নত দেশে কিন্তু তার ট্যাক্স কমে যায়। খেয়াল করেন, ট্যাক্সটা তো একটা জাকাত, তার ট্যাক্স কমে যায়। আমি এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম যে যাদের জন্য জাকাত প্রযোজ্য না, অথচ তারা জাকাত খায়। আচ্ছা, এই যে এখন বিগত 6 মাসে আপনারা ক্ষমতায় আছেন, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আছে, 6 মাসে যা করা উচিত ছিল বিএনপির, 6 মাসের মূল্যায়নটা আপনার কাছে জানতে চাই, 5 বছরের নয়, কেমন? আলহামদুলিল্লাহ, আমি বলবো যে বৈশ্বিক কিছু সমস্যা আছে, সেটার জন্য বিএনপি দায়ী না। হামের টিকা টুকা এগুলা যে সমস্যা আছে, সেটার জন্য বিএনপি দায়ী ছিল না। চেষ্টা করেছে বিএনপি অনেকভাবে। তো সেই হিসেবে বিএনপি যা নির্বাচনী ইস্তেহারে বলেছেন, বিএনপি এই দেশের জন্য যা করার জন্য বলেছেন, সেটা বিএনপি চেষ্টা করছেন 6 মাসে যতটুকু করা যায়। আচ্ছা, এই যে হামের বিষয়টা নিয়ে যেটা বললেন, আমরা সবসময় একটা জিনিস দেখি যে যেই ক্ষমতা থেকে চলে যায় যেই দল বা যে সরকার, শুধু সমালোচনা বা দোষগুলো তাদের দিকে দেওয়ার চেষ্টা করা হয়। আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথেই যেটা হলো যে বিভিন্ন বিষয় নিয়ে দায়ীকে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার যাওয়ার সাথে সাথে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। এখানে একটা অঙ্কের হিসাব আছে। আপনি যদি আজকে টিকা দেন, এটার রিপারকেশন করবে 1 বছর 2 বছর পরে। আপনি টিকা দেন নাই 4 বছর 5 বছর, যেখানে কাগজে কলমে আছে, আপনি ওই টাইমটা টিকা দেন না, ওই শিশুগুলোর 1 থেকে 4 বছর বয়স হয়েছে, 5 বছর বয়স হয়েছে, তার মধ্যে আপনার যে ইমিউনিটিটা, সে ওটা ক্যারি করতে পারে নাই, তার ইমিউনিটি কম ছিল ওই ব্যাপারে। আপনি এরপরে ইন্টারিম সরকার আসছে, উনিও কিনেন নাই, সেটা তো আপনার কাগজ কলমে কথা বলবে। এটা তো মুখ দিয়ে বলার যে দুশ্চাপানো, বিএনপি তো দুশ্চাপানোর এখানে কিছু নাই। আপনার যে বিএনপি ক্ষমতায় আসছে আর সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে, এখন টিকাটা তো আর বিএনপি দেয় নাই, টিকা যাদের নাই তারাই তো মারা গেছে বেশি। ওইটাই বলতেছি, তাহলে এখন টিকা দিয়েছে সঙ্গে সঙ্গে যে টিকা কাজ করবে তা না। ওটা তো হামের বিষয় গেল। এখন এই যে বিদ্যুৎ, গ্যাস বা তেল নিয়ে যে সংকটগুলো আসছে, এর আগেও প্রায় 2 দফা তেলের সংকট হলো, এখন গ্যাসের সংকট। এটা আপনি নিজেও জানেন, এটা বৈশ্বিক সমস্যা। আমি বলেছি যখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, শুধু নট অনলি বাংলাদেশ, এটা সমস্ত বিশ্বে একটা এফেক্ট পড়েছে। সেই ইফেক্টের সাথে সাথে আপনার তেলের সাথে গ্যাস, আপনার ইরানের সাথে মিডল ইস্টের ওই আপনার কাতারকে অ্যাটাক করেছে, অনেক দেশকে অ্যাটাক করেছে। কাতারের একটা বড় একটা জ্বালানি পুড়ে গিয়েছে গ্যাসের, যে গ্যাসটা 17 থেকে 20% আপনার সারা বিশ্বে সাপ্লাই করে তারা।
সেটা পুড়ে গিয়েছে, আবার বাংলাদেশের 2টা গ্যাসের ফ্যাক্টরির মধ্যে একটা পুড়ে গিয়েছে। এই যে এই সমস্যাগুলো কিন্তু প্রাকৃতিক সমস্যায় অনেকটা বলা যায়। তো এইখানে তো আমাদের কিছু করার নাই। আপনার ব্যাখ্যার সাথে আমি একমত বা দ্বিমত কোনোটাই হতে চাই না, বলতে চাই শুধু আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন, যখন সরকারে ছিলেন না, বিরোধী দলেও ছিলেন না, সেই সময় যেটা দেখা যায় যে 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও 10 টাকার আওয়ামী লীগের দোষ, অর্থাৎ যে সরকারে আছে। কিন্তু আওয়ামী লীগ আবার ব্যাখ্যা দিত, সেই ব্যাখ্যা আবার বিএনপি মানত না। এখন আবার বিএনপি কি করছে, বিদ্যুৎ গ্যাসের সংকট যখন হচ্ছে, তেলের সংকট হচ্ছে, বিএনপি ব্যাখ্যা দিচ্ছে। এখন আবার যারা বিরোধী দল তারা বিএনপির দোষ দিচ্ছে। তো এইটা কি আসলে রাজনীতির অংশ কিনা? দেখেন, এখন বিএনপির দোষ দিচ্ছে আপনার এই সংকটে। আওয়ামী লীগ যেটা বলেছে আমরা তো সেটা করি নাই। বিএনপি চাইলেই কালকেই বিদ্যুতের সমাধান করতে পারে জনগণের টাকা দিয়েই। আপনার কুইক রেন্টাল প্ল্যান আপনার আওয়ামী লীগ করেছিল। আপনার আওয়ামী লীগ বলেছে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, তারা সাফিসিয়েন্ট, এবং চাইলে তারা বাইরে ভাড়াও দিতে পারে। কোথায় সেইখানে আদানির কাছ থেকে যখন বিদ্যুৎ আপনার দিলেও পয়সা নিবে, না দিলেও পয়সা নিবে, যখন এই চুক্তি করলো তখনই কিন্তু বোঝা গেল যে বিদ্যুতে তারা কতটা স্বয়ংসম্পন্ন। তা তাদের যদি সমস্যা না থাকতো তাহলে তো আদানি থেকে নিয়ে আসতো না, এবং আদানিকে এত পয়সা দিত না, অকারণে পয়সাটা দিত না। তাহলে বিএনপি যদি এরকম এগেইন আরও করে, আপনার কালকেই বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে। ইন্ডিয়ার কাছ থেকে যদি ওইভাবে আরও আনে। আমরা তো এটা চাই না। আমাদের দেশে এমনিই টাকা পয়সা নাই। আমরা চাই আমাদের একটু কষ্ট হলেও কষ্ট করে আমরা জিনিসগুলো আমরা স্বয়ংসম্পন্ন হই, কিছুটা আমরা অর্জন করি। আমাদের সোলার প্ল্যান্টগুলোর খুবই গুরুত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। হয়তো বা 1 বছর 1.5 বছর লাগবে সব সোলার প্ল্যান্ট বসাতে, তাতে অনেকটাই কমে যাবে। এবং উনি এইটাও বলেছেন যে দরকার পড়লে টিআরজিআর কাবিখার ওইখানে এগুলো না দিয়ে গরিব মানুষের বাড়িতে সোলার প্ল্যান্টগুলো ওইখানে বসায় দিলে, যদি তারা যদি 2-3টা বাড়ি একটা প্ল্যান্টের জন্য সাফিসিয়েন্ট হয় বিদ্যুতে, তাহলে আমাদের সমস্যার অনেক সমাধান হবে। যেখানে কম পয়সায় বেশি ভালো কাজ করা যায় সেই চিন্তাটা করা হচ্ছে। তো সেইটার জন্য তো সময় আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনি তো এই 6 মাসকে বলেছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, তারপরেও আপনি ব্যক্তিগত জায়গা থেকে কি বলতে পারবেন কিনা যে বিএনপি 6 মাসে, আমার প্রত্যাশা ছিল এটা করার, অন্তত এই কাজটাতে আমরা মনে হয় যে পিছিয়ে আছি? আমি আসলে এটা বলতে পারতাম যদি বিএনপির উপর অনেকগুলো সমস্যা না আসতো। এই যে বৈশ্বিক সমস্যাটা, এই যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধটা, এই যে হামের টিকাটা, এগুলো নিয়ে কিন্তু বিএনপিকে অনেক দৌড়াতে হয়েছে অনেকটা। তো বিএনপি যে কাজগুলো করার, সেগুলো আরও যেটা মানে স্মুথলি করার, সেটা আপনার ওইভাবে করতে পারে নাই, এইটুকুই আমি বলতে চাই। আচ্ছা, আপনি একজন নারী রাজনীতিবিদ হিসেবে কাজ করছেন। বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে নারীদের আসলে কিভাবে মূল্যায়ন করা উচিত এবং কিভাবে মূল্যায়ন করা হয়? নারীদেরকে ধরেন সমাজের সবচেয়ে, নারীরা তো একটা যোদ্ধা, জন্মগত যোদ্ধা। নারী জন্মই নেয় যুদ্ধ থেকে, আপনার সন্তান জন্ম দেয়, সংসার দেখে, সন্তানকে মানুষ করে, এগুলো সব কিছুই যুদ্ধের মধ্যে। সো নারীকে, আমার ধর্ম ইসলাম নারীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। আমি চাই যে এই দেশের সরকার নারীদেরকে মূল্যায়ন করছে, এবং শুধু এই স্পেশাল যে গরিব নারীদের এই মূল্যায়নটা না, সব ক্ষেত্রে নারীদেরকে সম্মান দেওয়া। যারা নারীদেরকে সম্মান দিতে জানে না, সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। কিন্তু আমরা অনেক সময় দেখি যে নারী রাজনীতিবিদ যারা আছেন তাদের রাজনৈতিক যোগ্যতার চেয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা তোলার চেষ্টা করা হয়। শুধু রাজনীতিবিদই না, আমরা সম্প্রতি একজন নারী দেখেছি যে একটা মিডিয়া হাউসে কাজ করতেন, তিনি ভালো একটা দায়িত্বে গেছেন, সরকার তাকে বসিয়েছেন, কিন্তু সেখানে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, যে হয়তো এটা ভীষণ দুঃখজনক। এটা এতটা দুঃখজনক। আপনার হয় কি, যারা রাজনীতিতে নারীদেরকে অগ্রসর করতে দেয় না, হতে দিতে চান না, মাইন্ডসেট তাদের ওরকম, তারা প্রথমেই এই জায়গাটায় নাড়া দেয় যাতে এইটা নিয়ে জনগণ ব্যস্ত থাকবে, ততদিনে তাকে সাইজটা করা হবে। তো এটা খুবই দুঃখজনক। একজন পুরুষ এত কিছু করার পরে যদি সে না হয়, আপনার প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি জীবন আছে, একটা রাজনৈতিক জীবন আছে, একটা তার পারিবারিক জীবন আছে। তো আপনার সবগুলোকে টেনে নিয়ে প্রথমেই ওই জায়গায় একটা যাওয়া, এবং সেটা কিন্তু অপ্রমাণিত, অমীমাংসিত এই জায়গাগুলোয় আমি মনে করি এটা নারীকে প্রথম প্রতিবন্ধকতার মানে সৃষ্টি করে। লাইক আমাকে যেভাবে গালাগালি করা হয় এখন এই বয়সে, আমাকে যদি আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে
এইভাবে গালাগালি করা হতো, আমার সত্যি মনে হয় রাজনীতি আর হতো না। আমার যখন গালাগালি শোনার বয়স ছিল তখন আমাকে মানুষ সম্মানের চোখে দেখেছে, আর এখন আমি পরিণত বয়সে আসার পরে আমাকে যখন গালাগালি করা হচ্ছে, গালিটা কিন্তু আমার 20 বছর আগে যেভাবে লাগতো এখন কিন্তু ওইভাবে লাগার কথা না, 15 বছর আগে যেভাবে লাগতো। তাইলে আপনার এটাই স্বাভাবিক, তার বয়সও চিন্তা করে না, তাকে গালাগালি দিতে, মানে যে নারীর কথা আপনি বলছেন তারও কিন্তু একটা বয়স হয়েছে। তাকে যদি আরো 20 বছর আগে এরকম বলতো আমি না হয় কিছুটা ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে। তার তো আমার কথা হলো, তুমি যদি তাকে না সহ্য করতে পারো, তুমি তার 10টা যৌক্তিক কারণ নিয়ে সামনে আসো, তুমি কেন অযৌক্তিক কারণ নিয়ে সামনে আসবা? আপনি যেহেতু বিএনপিতে আছেন, তো বিএনপি নিয়ে একটু জানতে চাই যে বিএনপি নারীদের মূল্যায়ন করে কিনা, কেমন করে? দেখেন, রাজনীতি করার ক্ষেত্রে বিএনপি রাজনীতিতে আবার ইতদার, রাজনীতি করা যায়। নারীদেরকে রাজনীতিতে অসম্মান করা হয় না বিএনপিতে, কিন্তু পোস্ট পজিশনের ক্ষেত্রে ওইখানে একটা নারীদের অবহেলার জায়গা আছে, নমিনেশনের ক্ষেত্রে ওখানে একটা নারীদের অবহেলার জায়গা আছে। এই জায়গাগুলো বিএনপি যদি কামিয়াব করতে পারে, আমার মনে হয় যে বিএনপি আর পৃথিবীর আর 10টা দল যেভাবে নারী পুরুষকে এক করে দেখে সেই কাতারে উঠে যেতে তো পারে। এই জায়গাগুলোতে এতদিন আসতে পারছে না কেন? আসলে দলের মধ্যে প্রতিবন্ধকতা কোন জায়গায়? এটা ব্যক্তি পুরুষদের মাইন্ডসেটের ব্যাপার। প্রত্যেকটা নেতা দিন শেষে একজন পুরুষ, তো এই পুরুষের মাইন্ডসেট যতদিন চেঞ্জ না হবে, সেটা হয় কখন হয় পোষ্য পুরুষ হিসেবে, সেই পুরুষের ঘরে যদি পুরুষ সন্তান না থাকে আচ্ছা। তখন নারীটা পুরুষ হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যারা ধরেন মন্ত্রী এমপির ছেলে মেয়ে না, আমরা যত রকম সমস্যার মধ্যেই আবর্তেই পড়ি না কেন, আমরা ওই জায়গাটা টাচ করতে পারি না। রাজনীতির বাইরে নীলুফার চৌধুরী মনি আর কোন পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? আমি একজন গর্বিত মা, এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আমার বাবা মার একজন বাধ্যগত সন্তান, এই ব্যাপারে আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এলাকায় যেমন আমাকে নিয়ে বলা হয় যে মেয়েটা খুব ভালো, তারপর পরিবারে খুব ভালো, এই কথাটা শুনতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জিনিসগুলো আমি যাদের সাথে কাজ করি তারা অনেকটা আমাকে মনে করে যে আমি বোধহয় পলিটিক্যালি ফুলিশ। এটাও আমি মাঝে মাঝে এনজয় করি, এই কারণে যে আসলে আমি তো বেসিকটা কাজ করি, বেসিককে কাজ করতে চাই, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বেসিকের কোনো সম্মান জোটে না। বেসিকটা বেসিকই থেকে যায়, বেসিকের বাইরে যারা তারা এসে তরতর করে বিভিন্ন বিভিন্ন অন্য কিছু অ্যাপ্লাই করে তারা তরতর করে উপরে উঠে যায়। এই জিনিসটা আমি তাকিয়ে তাকিয়ে দেখি এবং আমি এটাও এনজয় করি। আপনার এখন এরকম কখনো মনে হয়েছে কিনা, বিশেষ করে যখন আপনি সংসদ সদস্য হলেন, রাজনীতি বা সব কিছু বাদ দিয়ে 1 সপ্তাহের জন্য আমি আমার স্বামী সন্তান নিয়ে ঘুরতে যেতে চাই কোথাও? এটা আমার এই 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 এখন না, প্রায় সময়ই মনে হয়। এই সম্ভাবনা কি আর আছে এখন? ঠিক জানি না, ভাগ্যে কি আছে তাও জানি না, আল্লাহই ভালো জানে, আল্লাহ ভরসা। আগামী দিনে আপনার প্ল্যান কি? আগামী দিনের প্ল্যান, আমি মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য কাজ করতে চাই। নারীরা ভালো থাকুক, ভালো শিখুক। আমরা যে কষ্টটা পেয়েছি, আমরা যে বাধার সম্মুখীন হয়েছি, আমাদের পরের প্রজন্মের নারীরা যেন তা না হয়, এই জায়গাটায় আমি কাজ করতে চাই এবং অন্যায়ের প্রতিবাদ করতে সব সময় চাই, সেখানে নারী পুরুষ সব একাকার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে ছিলেন ডক্টর নীলুফার চৌধুরী মনি। কথা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।